আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। দেখুন, বাংলাদেশের যে সকল বড় মাপের চোর আছে, সেই চোরদের অধিকাংশের সাথে আমার পরিচয় নাই। তবে যারা সৎ রাজনীতি করেন এবং ভালো মানুষ, তাদের অনেকের সাথে আমার পরিচয় রয়েছে এবং ওঠা বসাও রয়েছে। আজকে একজন চোরের বিষয়ে কথা বলবো, যেটা বাংলাদেশের সবাই জানেন, যে আওয়ামী লীগ আমলে এস আলম নামে একটা কুখ্যাত ব্যক্তি, যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সাইপ্রাস ইতিমধ্যে তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে এবং তাকে মোটামুটিভাবে গ্রেফতারের জন্যই খোঁজাখুঁজি করছে। এবং গতকালকের যে সংবাদটা বেরিয়েছে সেটা হলো, মালয়েশিয়াতে এই এস আলমের দুটি হোটেল রয়েছে কুয়ালালামপুরে। একটা হলো রেনেসান্স হোটেল কুয়ালালামপুর, আর একটা হলো শেরাটন হোটেল কুয়ালালামপুর সিটি। এই দুটো হোটেলেই মালয়েশিয়ান গভর্নমেন্ট ইনভেস্টিগেশনের জন্য কেস অলরেডি চালু করেছে, অর্থাৎ ইনিশিয়েট করেছে। অনেকে বলছেন যে হোটেল দুটি সিজ করা হয়েছে, আবার অনেকে বলছেন এখনও অফিসিয়ালি সিজ করা হয় নাই, তবে গোয়েন্দাদের যাতায়াতের কারণে সেখানে বোর্ডারের সংখ্যা অনেক কমে গেছে। ভিজিবল বোর্ড মানে গোয়েন্দাদের যাতায়াত সেখানে চলছে। যাই হোক, অর্থাৎ এস আলমের যে দুর্নীতির টাকা মালয়েশিয়াতে ইনভেস্ট করা হয়েছে, সেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট ইতিমধ্যে সম্পূর্ণরূপে জেনে গেছে এবং তারা সেটা ইনভেস্টিগেশন করছে। আমার প্রশ্ন হলো, যেখানে পৃথিবীর বড় বড় দেশগুলি, বড় বড় গোয়েন্দা সংস্থাগুলি এই এস আলমের মতো একটা বড় চোরকে চোর সাব্যস্ত করার জন্য তাদের সকল গোয়েন্দাগিরি কাজে লাগিয়েছে, সেখানে আমার বাংলাদেশের কিছু ভদ্র লেবাসদারি মানুষ কেন এস আলমের পক্ষ নিয়ে তার পক্ষে বিভিন্ন দুর্নীতির টাকাগুলি সেভ করার জন্য উঠে পড়ে লেগেছে? আমি আসলে বুঝি না। 1400 শহীদের রক্তের বিনিময়ে প্রায় 30,000 পঙ্গুর জীবনের উপর দিয়ে যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্রের প্রতিষ্ঠার রক্ষক এবং বাহক হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শ সন্তান। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিনে তৈরি হননি, তার সততা এবং তার দেশপ্রেম বাংলাদেশের মাটিতে তাকে সুপ্রতিষ্ঠিত করেছে। আর তারই ঔরসজাত সন্তান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারই ক্যাবিনেটে রয়েছেন যেসব লোকজন, তারা যখন এই এস আলমের মতো একজন বড় চোরকে সমর্থন করে, সেটা আমরা সাধারণ রাজনীতিবিদ বলেন, সচেতন ব্যক্তি বলেন বা সাংবাদিক বলেন, যারাই হই, এটাকে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সো আমরা যারা বিশেষ করে বিদেশে থাকি, দেশপ্রেম আমাদের নিঃস্বার্থ। আমরা কিন্তু কোনো স্বার্থ খুঁজে দেশপ্রেমের জন্য দৌড়াই না বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকি না। কারণ আমাদের এখানে থাকা, খাওয়া, চিকিৎসার একটা সুব্যবস্থা এবং একটা বন্দোবস্ত আছে। সেটা আমরা গরিব হই আর ধনী হই, যেভাবেই হই না কেন, আমরা দেশের টানে, দেশের মায়ায় বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি এবং বাংলাদেশের এই চোর বাটপাটদেরকে নিয়ে দু একটি কথা বলি। অনেকের ভালো লাগে, দু একজনে সেই চোর বাটপাটের পক্ষ হয়ে প্রতিবাদ করেন। এখন মূল কথা যেটা, সেটা হলো, বাংলাদেশের রাজনীতি সবসময় কলুষিত ছিল। বাংলাদেশের রাজনীতি, সারা পৃথিবীর রাজনীতি কলুষিত, কিন্তু বাংলাদেশের রাজনীতিটা কুৎসিত কলুষিত। এই কুৎসিত কলুষিত রাজনীতিটাকে স্বচ্ছ করার জন্য যে সকল তরুণরা জীবন দিয়েছে, সেই তরুণদের অনেকেই আবার সেই কুৎসিত কলুষিত অবস্থায় তারা নিজেরাই ডুবে গেছে। হাতে গোনা মাত্র কিছু ছেলে পেলে সৎ আছে। তো আমি কোনো রাজনৈতিক দলের নাম বলতে চাই না, আমি কোনো ব্যক্তিকে ইন্ট্রোডিউস করতে চাই না, বাট যারা দাগি আসামি এই মুহূর্তে, যেমন আওয়ামী লীগ আমলে দরবেশ বাবা, যিনি এখন জেলের ঘানি টানছেন, এস আলম, এদের মতো রাঘব বোয়াল চোর, এদের মতো রাঘব বোয়াল ডাকাতদের কবলে বাংলাদেশ যেভাবে নিমজ্জিত আছে, এই বাংলাদেশকে টেনে তুলের মতো, এই বাংলাদেশকে টেনে উপরে তোলার মতো আসলেই কি কোনো নেতৃত্ব কখনো আসবে? বা আসলেই কি নেতৃত্ব বাংলাদেশে আছে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন রাজনীতি থেকে, কিন্তু তারা আসতে চাচ্ছেন না? যদি মনে করেন বাংলাদেশের স্বার্থে, জন্মভূমির স্বার্থে, দেশের স্বার্থে এই চোরগুলির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নেওয়া দরকার, এই চোরগুলির বিরুদ্ধে
রাজনীতিকে যারা কলুষিত করছে, চোরের সমর্থন করছে, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদের ভাষা যদি খুব তীক্ষ্ণ হয়, হতে পারে। এই প্রতিবাদের ভাষা যদি কখনো বেয়াদবি হয়, হতে পারে। এই প্রতিবাদের ভাষা যখন যদি কুৎসিত গালাগালি হয়, সেটাও হতে পারে। এই প্রতিবাদের ভাষা যদি অস্ত্র হাতে নেওয়া হয়, সেটাও হতে পারে। এই প্রতিবাদের ভাষা যদি কাউকে গাছে বেঁধে রাখতে হয়, সেটাও হতে পারে। এই প্রতিবাদের ভাষা যদি কাউকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে মারতে হয়, সেটাও হতে পারে। কারণ চোর মুক্ত, ডাকাত মুক্ত, রাঘব বোয়াল মুক্ত বাংলাদেশের স্বপ্নই আমরা দেখি, এবং সেই বাংলাদেশের জন্যই আমরা তাকিয়ে আছি। যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাকে মাফ করবেন, বাট আমি এমন একটা সাধারণ বাবার সন্তান যার রক্তের প্রতিটা কণা সৎ ছিলেন। আমরা 3 ভাই অসৎভাবে কেউ জীবনযাপন করি না। হয়তো কোটি টাকা, মিলিয়ন ডলারের মালিক এখনও না, কিন্তু অসৎভাবে আমরা কেউ জীবনযাপন করি না। তাই সততার সাথে বেঁচে থাকতে চাই। রাজনীতিতে যারা কলুষিত করেছে সেই সব লোকের মুখোশ উন্মোচন করাই আমার এবং আমাদের পরিবারের দায়িত্ব। আশা করি সবাই সেভাবেই নেবেন। রাজনীতি কোনো একটা ব্যানারে থাকলেও আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হোক, রাজনীতিটা কলুষমুক্ত হোক এবং বাংলাদেশের জনগণ একটু সুখে শান্তিতে বসবাস করুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ, ভালো থাকুন।